মা, এই আম গাছের নিচে বসে আমি তোমাকে নিয়ে যে স্বপ্ন দেখে সেটা শুধু মা ছেলের স্বপ্ন নয়। বাড়ি আঙিনায় বড় আম গাছ, তার নিচে বসে বিকেলটা কাটাচ্ছিলাম। ছেলেও এসেছিল। গাছে আমের মুকুল ধরেছে, সুগন্ধ চারদিকে। সে আমার পাশে বসে বলেছিল, মা, এই গাছের ছায়া কত ঠান্ডা। আমি বলেছিলাম, তোর দাদাই গাছটা লাগিয়েছিলেন। সে গাছের কাণ্ডে হেলান দিয়ে বলেছিল, এই গাছটা আমাদের পরিবারের সাথে বেড়ে উঠেছে। হঠাৎ সে আমার দিকে তাকিয়ে বলেছিল, মা, তুমিও এই গাছের মতোই আমার জীবনে ছায়া দিয়েছ। আমি হেসেছিলাম। সে আমার হাত ধরেছিল, বলেছিল, কিন্তু এখন আমি তোমার থেকে অন্য ধরনের ছায়া চাই। আমি বুঝতে পারিনি। সে বলেছিল, আমি চাই তুমি আমার স্ত্রীর ছায়া হও। আম গাছের পাতা হাওয়ায় মরমর করছিল। সে বলেছিল, মা, আমি তোমাকে ভালোবাসি। এই আম গাছের নিচে বসে তোমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছি। মুকুলের গন্ধ নাকে আসছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মধুমিতা সেন। আমার বয়স ৩৮ বছর। আমার স্বামীর নাম প্রদীপ সেন, বয়স ৪১ বছর। আমাদের ২ সন্তান ঋতিক আর পূজা। ঋতিক ২১ বছর বয়সী ইউনিভার্সিটিতে পড়ে। পূজা ১৪ বছর বয়সী স্কুলে যায়। আজ যে ঘটনাটি আপনাদের বলতে যাচ্ছি সেটা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত এবং রহস্যময় অভিজ্ঞতা। এমন কিছু যা আমি কখনো ভাবতেও পারিনি। গত সপ্তাহে আমাদের পুরনো বাড়িতে গিয়েছিলাম। সেই বাড়িটা প্রায় ৫০ বছরের পুরনো। আমার শ্বশুর উমশাই কিনেছিলেন। বাড়ির আঙিনায় সেই বিশাল আম গাছ। ঋতিক ছোটবেলা থেকেই এই গাছটা নিয়ে খুব আগ্রহী। সে সবসময় বলে, মা, এই গাছের মধ্যে কোনো রহস্য আছে গো। সেদিন বিকেলে আমি আম গাছের নিচে বসেছিলাম। হঠাৎ ঋতিক এসে আমার পাশে বসল। তার চোখে একটা অদ্ভুত চমক। সে বলল, মা, আমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আমি ভাবলাম হয়তো পড়াশোনা নিয়ে কোনো সমস্যা, কিন্তু যেটা সে বলল সেটা শুনে আমি অবাক হয়ে গেলাম। সে বলল, মা, এই গাছের নিচে আমি প্রতিদিন স্বপ্ন দেখি, আর সেই স্বপ্নে তুমি আমার গোটা শেষ করার আগেই গাছের ডালে একটা অদ্ভুত শব্দ হলো। একটা কাঠবেড়ালি লাফিয়ে পড়ল আমাদের সামনে। এই কাঠবেড়ালিটা কিন্তু সাধারণ কাঠবেড়ালিময়। তার গায়ের রং একদম সোনালি, চোখ দুটো হীরের মতো চকচক করছে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, মনে হচ্ছিল যেন সে আমাদের কথা বুঝতে পারছে। ঋতিক অবাক হয়ে বলল, মা, মা, এই কাঠবেড়ালিটা কেমন যেন অন্যরকম লাগছে খুব। আমিও লক্ষ্য করলাম। কাঠবেড়ালিটা আমাদের দিকে তাকিয়ে একটা অদ্ভুত শব্দ করল। মনে হচ্ছিল যেন সে কিছু বলার চেষ্টা করছে। হঠাৎ কাঠবেড়ালিটা আম গাছের গোড়ায় গিয়ে মাটি খোঁড়া শুরু করল। আমরা দুজনেই অবাক হয়ে দেখতে লাগলাম। কিছুক্ষণ পর সে একটা ছোট পুঁটলি বের করল। পুঁটলিটা আমাদের দিকে ঠেলে দিল। ঋতিক পুঁটলিটা তুলল। খুলে দেখো, ভেতরে একটা পুরনো চিঠি আর একটা অদ্ভুত চাবি। চিঠিটা আমাদের পূর্বপুরুষদের হাতের লেখা। সেখানে লেখা ছিল যে এই চিঠি পড়বে জেনে রাখো, এই বাড়ির নিচে একটা গুপ্ত কক্ষ আছে। সেখানে আমাদের পরিবারের সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে। এই চাবি দিয়ে সেই কক্ষের দরজা খোলা যাবে। কিন্তু সাবধান, এই রহস্য জানতে গেলে তোমাদের জীবন পুরোপুরি বদলে যাবে গো। আমি আর ঋতিক একে অপরের দিকে তাকালাম। মনে হচ্ছিল যেন একটা অবিশ্বাস্য অ্যাডভেঞ্চারের শুরু কিন্তু সেই সোনালি। কাঠবেড়ালিটা হঠাৎ অদৃশ্য হয়ে গেল। ঋতিক উত্তেজিত হয়ে বলল, মা, আমাদের এই রহস্যটা উদ্ঘাটন করতে হবে। কিন্তু তার আগে আমি তোমাকে যেটা বলতে চেয়েছিলাম। আমি তাকে থামিয়ে দিলাম। বললাম, আগে এই রহস্যটা সমাধান করি, তারপর অন্য কথা। সেই রাতে খাওয়ার পর আমরা সবাই বসলাম। প্রদীপ, পূজা সবাই চিঠিটা পড়ল। সবার চোখে কৌতূহল।
প্রদীপ বলল, এই বাড়িতে তো আমি ২৫ বছর ধরে থাকছি, কখনো কোনো গুপ্তকক্ষের কথা শুনিনি কি? পূজা বলল, বাবা, আমার মনে হয় ভূতের গল্প, আমি ভয় পাচ্ছি। কিন্তু ঋতিক বলল, না পূজা, এটা কোনো ভূতের গল্প নয়, এটা একটা রহস্য যা আমাদের পরিবারের সাথে জড়িত। পরের দিন সকালে আমরা সিদ্ধান্ত নিলাম যে এই রহস্যটা উদ্ঘাটন করব। চাবিটা নিয়ে পুরো বাড়ি খুঁজতে লাগলাম, কোথায় এমন একটা তালা থাকতে পারে যেটা এই চাবি দিয়ে খোলা যাবে। প্রায় ২ ঘণ্টা খোঁজার পর ঋতিক বেসমেন্টে একটা অদ্ভুত দেয়াল খুঁজে পেল। দেয়ালটার রং অন্যান্য দেয়ালের চেয়ে আলাদা, সেখানে একটা ছোট ছিদ্র ছিল যেটা চাবির আকারের। আমরা সবাই একসাথে চাবিটা দিয়ে চেষ্টা করলাম, একটা খিলিকি শব্দ হলো। দেয়ালটা ধীরে ধীরে সরে গেল, ভেতরে একটা সিঁড়ি নেমে গেছে নিচের দিকে। ঋতিক টর্চ নিয়ে এগিয়ে গেল, আমি প্রদীপ আর পূজা। সিঁড়ি বেয়ে নিচে নামতেই একটা বটকক্ষ দেখতে পেলাম। কক্ষের দেয়ালে অনেকগুলো পুরনো ছবি ঝোলানো। ছবিগুলো দেখে আমরা সবাই হতবাক, সেগুলো আমাদের পরিবারের পূর্বপুরুষদের ছবি। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল, প্রতিটি ছবিতে সেই সোনালি কাঠবেড়ালিটা আছে, বিভিন্ন প্রজন্মের মানুষের সাথে। কক্ষের মাঝখানে একটা টেবিলের ওপরে একটা পুরনো ডায়েরি। ডায়েরিটা খুলে পড়তে লাগলাম। সেখানে লেখা ছিল, আমাদের পরিবারের সাথে এই কাঠবেড়ালিটার সম্পর্ক ১০০ বছরের পুরনো। এটা কোনো সাধারণ প্রাণী নয়, এটা একটা অভিভাবক। আমাদের পরিবারের প্রতিটি প্রজন্মকে সে পথ দেখায়, বিপদে সাহায্য করে। কি আরও পড়তে লাগলাম, জানতে পারলাম যে আমাদের পূর্বপুরুষরা একটি গুপ্তধনের মালিক ছিলেন, কিন্তু সেই ধন তারা মানুষের কল্যাণে ব্যবহার করতেন। দুর্ভিক্ষের সময়, বন্যার সময় মানুষকে সাহায্য করতেন। হঠাৎ শুনলাম পথ শব্দ, কেউ সিঁড়ি দিয়ে নামছে। আমরা সবাই ভয় পেলাম, টর্চের আলো নিভিয়ে লুকিয়ে রইলাম। একটা লোক কক্ষে ঢুকল, তার হাতে একটা বন্দুক। সে চারদিক খুঁজতে লাগল। আমরা বুঝলাম এটা কোনো চোর বা ডাকাত। ঋতিক ফিসফিস করে বলল, মা, আমি এই লোকটাকে চিনি, এটা আমাদের পাড়ার মিস্ত্রি রহিম। সে নিশ্চয়ই আমাদের কথাবার্তা শুনে ফেলেছে কি। রহিম চিৎকার করে বলল, আমি জানি তোমরা এখানে আছো, বেরিয়ে এসো। আমি এই গুপ্তধনের কথা জানি, আমার দাদাও এই বাড়িতে কাজ করত, সে আমাকে বলেছিল কি। আমাদের কোনো উপায় নেই, আমরা বেরিয়ে এলাম। রহিম বলল, তোমরা যা পেয়েছ সব আমাকে দাও, নইলে খারাপ হবে কি। ঠিক সেই মুহূর্তে সেই সোনালি কাঠবেড়ালিটা হাজির। সে রহিমের দিকে ঝাঁপিয়ে পড়ল। রহিম চমকে বন্দুকটা ফেলে দিল। কাঠবেড়ালিটা এমনভাবে লাফালাফি করতে লাগল যে রহিম ভয়ে পালিয়ে গেল। আমরা সবাই অবাক, এই কাঠবেড়ালিটা সত্যিই কোনো সাধারণ প্রাণী নয়, সে আমাদের পরিবারের রক্ষক। তারপর কাঠবেড়ালিটা কক্ষের এক কোণে গিয়ে আর একটা গোপন জায়গা দেখালো। সেখানে একটা সিন্দুক। সিন্দুকটা খুলে দেখলাম ভেতরে অনেক সোনার মুদ্রা, গয়না আর মূল্যবান রত্ন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা পেলাম সেটা একটা চিঠি, আমাদের প্রপিতামহের লেখা। সেখানে বলা ছিল, এই ধন শুধুমাত্র আমাদের পরিবারের জন্য নয়, এটা সমাজের কল্যাণে ব্যবহার করতে হবে। যারা গরিব অসহায় তাদের সাহায্য করতে হবে। এই ধনের অভিশাপ আছে, যদি কেউ স্বার্থের জন্য ব্যবহার করে তাহলে সর্বনাশ হবে গো। আমরা সবাই এই কথাগুলো মনে রাখলাম। সিদ্ধান্ত নিলাম যে এই ধন দিয়ে আমরা গরিব মানুষদের সাহায্য করব, এতিম শিশুদের পড়ালেখার ব্যবস্থা করব। কিন্তু এই রহস্যের সমাধান এখানেই শেষ নয়, আসল রহস্য তো এখনও বাকি। সেই সোনালি কাঠবেড়ালিটা আসলে কি? কেন সে আমাদের পরিবারের রক্ষক? পরের দিন আমি একা আমগাছের নিচে বসলাম। কাঠবেড়ালিটা আবার এলো। এবার সে আমার হাতে একটা পাতা দিল। পাতায় কিছু অদ্ভুত চিহ্ন। আমি পাতাটা ঋতিকের কাছে নিয়ে গেলাম, সে ইতিহাসে পড়ে হয়তো বুঝতে পারবে। ঋতিক পাতাটা দেখে বলল, মা, এগুলো প্রাচীন সংস্কৃত ভাষার চিহ্ন। আমি অনুবাদ করার চেষ্টা করি গিয়ে। কয়েক ঘণ্টা পর ঋতিক এসে বলল, মা, এখানে একটা অবিশ্বাস্য কথা লেখা আছে। এই কাঠবেড়ালিটা আসলে আমাদের পূর্বপুরুষের আত্মা। সে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে পরিবারের রক্ষা করবেন গো। আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি, কিন্তু যত ভাবলাম তত মনে হলো এটাই সত্য। কাঠবেড়ালিটার আচরণ, তার বুদ্ধিমত্তা, সব কিছুই অস্বাভাবিক। সেই রাতে স্বপ্ন দেখলাম, একজন বৃদ্ধ মানুষ এসে বললেন, আমি তোমাদের প্রপিতামহ। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমার পরিবারকে সব বিপদ থেকে রক্ষা করব, তাই এই রূপে ফিরে এসেছি গো।
পরের দিন সকালে উঠে সবাইকে স্বপ্নের কথা বললাম। সবাই অবাক, কিন্তু বিশ্বাস করল। এদিকে ঋতিক আমাকে আবার সেই আম গাছের নিচে ডাকল, বলল, মা, আমার যেটা বলার ছিল। আমি বললাম, বল, কি বলবি? ঋতিক বলল, আমি একটা মেয়েকে ভালোবাসি, তার নাম তনবি। আমি তাকে বিয়ে করতে চাই, কিন্তু তোমার থেকে আগে আশীর্বাদ চাই হুসলাম। বললাম, আরে পাগল, এজন্যই এত রহস্য? নিয়ে আয় তাকে, দেখি দেখি কেমন মেয়েকে। রীতি খুশি হয়ে বলল, মা, তনবি আসলে আমাদের পাড়ারই মেয়ে, তুমি তাকে চেনো, রহিম মিস্ত্রির মেয়েকে। আমি অবাক, রহিম মিস্ত্রির মেয়ে, যে আমাদের ডাকাতি করতে এসেছিল? ঋতিক বলল, হ্যাঁ মা, কিন্তু তনবি তার বাবার মতো না, সে খুব ভালো মেয়ে, কলেজে পড়ে, এতিম বাচ্চাদের পড়ায়। ওদিকে সেই সোনালি কাঠবেড়ালিটা আবার এলো। এবার সে আমার হাতে একটা ফুল দিল, একটা সাদা গোলাপ। আমি বুঝলাম এটা সুখের চিহ্ন। আমাদের পূর্বপুরুষ ঋতিকের পছন্দের সম্মতি দিয়েছেন। পরের সপ্তাহে তনবিকে বাড়িতে নিয়ে এলো ঋতিক। সত্যি খুব ভালো মেয়ে, সুন্দর, ভদ্র, শিক্ষিত। তার সাথে কথা বলে জানলাম যে সে তার বাবার কাজে খুশি না, সে চায় ভালো কাজ করতে। আমরা তনবিকে আমাদের পরিবারের রহস্যের কথা বললাম। সে প্রথমে বিশ্বাস করেনি, কিন্তু যখন সেই কাঠবেড়ালিটা তার সামনে এলো তখন সে বুঝে। তনবি বলল, আন্টি, আমি এই পরিবারের অংশ হতে পেরে গর্বিত। আমি চাই আমরা সবাই মিলে গরিব মানুষদের সেবা করি গিয়ে। আমরা ঠিক করলাম যে আমাদের পাওয়া ধন দিয়ে একটা স্কুল করব, এতিম বাচ্চাদের বিনামূল্যে পড়ালেখার ব্যবস্থা করব। রহিম মিস্ত্রি প্রথমে আমাদের বিরোধিতা করল, কিন্তু যখন দেখল আমরা সত্যিই গরিব মানুষদের সাহায্য করছি, তখন সে অনুতপ্ত হল, এসে ক্ষমা চাইল। আমরা তাকে ক্ষমা করলাম এবং তাকেও আমাদের কাজে যোগ দিতে বললাম। এখন আমাদের স্কুল চালু হয়েছে, 50টা এতিম বাচ্চা পড়ছে। ঋতিক আর তনবির বিয়েও ঠিক হয়ে গেছে। সেই সোনালি কাঠবেড়ালিটা এখনও আমাদের সাথে আছে, মাঝে মাঝে দেখা দেয়। যখনই কোনো সমস্যা হয় সে এসে সাহায্য করে। গত মাসে একটা আশ্চর্য ঘটনা হলো। স্কুলে একটা বাচ্চা অসুস্থ হয়ে পড়েছিল। ডাক্তার বলেছিলেন বাঁচার সম্ভাবনা কম। সেই রাতে কাঠবেড়ালিটা বাচ্চার কপালে হাত দিল। পরের দিন বাচ্চা সুস্থ হয়ে গেল। আমরা বুঝলাম এই কাঠবেড়ালিটার মধ্যে অলৌকিক শক্তি আছে। সে শুধু আমাদের পরিবারেরই নয়, সকল মানুষের রক্ষক। কিন্তু আরও একটা রহস্য ছিল। সেই গুপ্তকক্ষে আরও একটা দরজা আছে, যেটা আমরা এখনও খুলিনি। সেই দরজার সামনে লেখা আছে, শুধুমাত্র সম্পূর্ণ নিঃস্বার্থ মানুষই এই দরজা খুলতে পারবে গো। আমরা ভাবলাম হয়তো আমরা এখনও সেই যোগ্যতা অর্জন করিনি। 1 বছর পর আমাদের স্কুলে 100 বাচ্চা। আমরা একটা হাসপাতালও করেছি গরিব মানুষদের জন্য। বিনামূল্যে চিকিৎসা দিচ্ছি। ঋতিক আর তনভীর বিয়ে হয়ে গেছে। তারা দুজনেই পূর্ণ সময় এই কাজে নিয়োজিত। একদিন এক বৃদ্ধ ভিখারি এলো আমাদের কাছে। তার গায়ে নোংরা কাপড়, অসুস্থ। আমরা তাকে খাওয়ালাম, চিকিৎসা করালাম, কিছুদিন আমাদের বাড়িতেই রেখেছিলাম। সুস্থ হওয়ার পর ভিখারি বলল, তোমরা আমার প্রতি যে দয়া দেখিয়েছ, সেজন্য আমি কিছু দিতে চাই। তার হাত থেকে একটা সোনার আংটি বের করল। বলল, এটা খুব পুরনো, আমার পূর্বপুরুষের। ওপর আমরা বললাম, দাদাজি, আমরা কোনো পারিশ্রমিক চাই না, আপনার সুস্থতাই আমাদের পুরস্কার গো। কিন্তু ভিখারি জোর করে আংটিটা রেখে গেল। বলল, একদিনের প্রয়োজন হবে গো। সেই রাতে আমাদের সবার স্বপ্ন দেখলাম। সেই বৃদ্ধ ভিখারি আসলে একজন দেবতা। তিনি আমাদের পরীক্ষা করতে এসেছিলেন। আমরা উত্তীর্ণ হয়েছি। পরের দিন সেই গুপ্ত দরজার সামনে গেলাম। আংটিটা দরজার ওপর একটা খাজে ঠিক মানানসই। আংটি লাগানো মাত্র দরজা খুলে গেল। ভেতরে একটা আরও বড় কক্ষ। সেখানে অনেক প্রাচীন বই, পুঁথি, দেয়ালে অনেক ছবি। কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, সেখানে একটা ফোয়ারা। ফোয়ারা থেকে স্বচ্ছ পানি বের হচ্ছে। একটা ফলক লাগানো, সেখানে লেখা, এই পানি অমিত। যে কেউ এই পানি পান করবে তার সমস্ত রোগ সেরে যাবে, কিন্তু শুধুমাত্র অসুস্থ মানুষের সেবায় ব্যবহার করতে হবে। আমরা বুঝলাম এটাই সবচেয়ে বড় রহস্য, আমাদের পরিবারের কাছে অমিতের ফোয়ারা। প্রথমেই সন্দেহ ছিল, কিন্তু একটা পরীক্ষা করলাম। হাসপাতালে একজন ক্যান্সার রোগী ছিল।
ডাক্তার বলেছিল শেষ পর্যায়ে। তাকেই পানি খাওয়ালাম। 1 সপ্তাহের মধ্যে সে সম্পূর্ণ সুস্থ। কিন্তু একটা সমস্যা হলো, এই অমিতের খবর ছড়িয়ে গেল। অনেক মানুষ আসতে লাগল। কিছু দুষ্টু লোক এলো যারা এই অমিত চুরি করে বিক্রি করতে চায়। একদিন রাতে একদল ডাকাত আমাদের বাড়ি আক্রমণ করল। তারা জোর করে গুপ্তকক্ষে ঢুকতে চাইল, কিন্তু সেই সোনালী কাঠবেড়ালি আবার আমাদের রক্ষা করল। এবার সে একা নয়, অনেক কাঠবেড়ালি এসেছিল। মনে হলো যেন একটা সেনাবাহিনী। ডাকাতরা ভয়ে পালিয়ে গেল, কিন্তু আমরা বুঝলাম যে এই রহস্য গোপন রাখা আরও কঠিন হয়ে পড়বে। সেই রাতে আবার স্বপ্ন দেখলাম। আমাদের পূর্বপুরুষ এসে বললেন, তোমাদের এখন একটা বড় সিদ্ধান্ত নিতে হবে। হয় এই অমিত চিরকালের জন্য গোপন করে রাখো, নয় সবার সাথে ভাগ করে নাও। কিন্তু মনে রেখো, ভাগ করলে অনেক বিপদ আসবে। আমরা সবাই বসে আলোচনা করলাম। ঋতিক বলল, আমার মনে হয় আমাদের এই অমিত গোপন রাখা উচিত। শুধুমাত্র যারা সত্যিই মরণাপন্ন তাদের দেওয়া উচিত। তন্ভী বলল, আমিও একমত। যদি এই খবর ছড়িয়ে যায় তাহলে পুরো পৃথিবী এখানে এসে ভিড় করবে, আর এই অমিত হয়তো শেষ হয়ে যাবে গো। প্রদীপ বলল, আমার মনে হয় আমাদের একটা গোপন সংগঠন করা উচিত, বিশ্বস্ত মানুষদের নিয়ে, যারা এই অমিত ব্যবহার করে গরিব অসুস্থ মানুষদের সেবা করবে গো। পূজা, যার এখন 16 বছর বয়স, বলল, আমার মনে হয় আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথাও ভাবতে হবে। এই দায়িত্ব তো আমাদের সন্তানদেরও নিতে হবে গো। আমি সবার কথা শুনে বললাম, আমি মনে করি আমাদের একটা ব্যালেন্স করতে হবে। সম্পূর্ণ গোপন রাখা যেমন ঠিক নয়, তেমনি সবার কাছে প্রচার করাও ঠিক নয়। আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা একটা ছোট দল করব, 10 জন বিশ্বস্ত মানুষ।